ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার কিন্তু অনেকের কিন্তু স্বপ্ন ভাঙতে চলেছে। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে তাদের জন্য কিন্তু আবার একটা বাধা সৃষ্টি হয়েছে। তো বাধাটা কি না, বাধাটা হলো এই যে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল 2025 সালে, যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হওয়া কথা ছিল, সেখানে কিন্তু আবার একটা বাধা সৃষ্টি হয়েছে। মানে আবার কিন্তু মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এই মামলার কারণ কি, ব্যাকগ্রাউন্ডে কি কারণ আছে, কেন হয়েছে, সবকিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং মামলাটা কারা কারা করেছে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলো, যারা শিক্ষক হবে তারাও কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো শুরু করছি আজকে যে ভিডিও। 2025 সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে কলকাতা চ্যালেঞ্জ করে মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে। এবার এই মামলাটার অনুমতিটা কে দিয়েছে? দেখো, মামলা তো একদম যেখান থেকে অনুমতিটা এসেছে সেটা কিন্তু ভালো করে দেখে নাও, খুব ভালো জায়গা থেকে। কোথা থেকে না, মামলা দায়েরের অনুমতি বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় উনি কিন্তু এই মামলা দায়ের করতে কিন্তু তিনি অনুমতি দিয়েছেন। বোঝা গেল? চলো আরো আলোচনা করব, আরো ইন্টারেস্টিং জিনিস আছে, তোমাকে দেখতে হবে। একটু দেখে নেবো, আমরা টোটাল আলোচনা করব যে কেন এই মামলাটা হয়েছে। বলছে এই যে এসএসসির নিয়োগ বিধির পরে, দেখো নিয়োগ বিধিতে একটা মামলা, আবার দেখো বলছে তারপরে শিক্ষাকর্মীদের ভাতা সিদ্ধান্ত। এই যে শিক্ষাকর্মীদের গ্রুপ সি গ্রুপ ডি যারা ছিল তাদেরকেও, তাদের যে ভাতা সিস্টেমটা হয়েছে তার উপরেও কিন্তু আবার একটা কিন্তু মামলা দায়ের হয়েছে। ঠিক আছে, মানে সেখানেও কিন্তু আবার একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, দেখো গ্রুপ সি গ্রুপ ডি এর আর্থিক সাহায্য রাজ্যের সিদ্ধান্তকেও কিন্তু যে চ্যালেঞ্জ, সেটাও কিন্তু আবার চ্যালেঞ্জ হয়েছে। এবং দাবি কি, যারা গ্রুপ সি গ্রুপ ডি যারা মামলা করেছে তাদের দাবি কি, বা যারা তোমার শিক্ষক হওয়ার জন্য মামলা দায়ের করছে তাদের দাবি কি, সবটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। অবশ্যই কিন্তু ভিডিও থাকবে, শেষ পর্যন্ত না দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে না, অনেক জিনিস এখানে কিন্তু আছে। দেখো বলছে কি না, শুধু চাকরি হারাদের জন্য কেন রাজ্য সরকারের ভাতা, এবং আরো তাদের কি প্রশ্ন আছে দেখে নাও একটু। রাজ্য সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে 4টি মামলা দায়ের, টোটাল কিন্তু 4টা মামলা দায়ের হয়েছে। এবং কেন 2016 নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সব চাকরি প্রার্থীদের ভাতা নয়। তাহলে এই সমস্ত প্রশ্ন আজকে টোটালটা আলোচনা করব। চলো একটু দেখে নি, আমি একটু তোমাদের প্রথম থেকে পরপর করে একটু আমি তোমাদের একটু ডিসকাশন করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন তোমাদের কাছে একটা বিশাল বাধা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, যারা শিক্ষক হবে বলে স্বপ্ন দেখছে তাদের কাছে আবার একটা দুঃখের খবর। কেন দুঃখের খবর দেখো, একটু মন দিয়ে দেখো। দেখো, তোমরা নিশ্চয় জানো যে 2016 সালে, ঠিক আছে, 2016 সালের যে নিয়োগ পদ্ধতি ছিল সেখানে কিন্তু কোন রকম এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার ছিল নেই। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু কোন রকম নাম্বার ছিল না। 2025 সালে যে 2025 সালের নিয়োগ বিধি, এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার দেওয়া হচ্ছে। বোঝা গেল? মানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট হবে তাদের জন্য যেন একটা অভিশাপ, এবং যারা 2016 সালের ওয়েটিং লিস্টে ছিলে তাদের জন্য যেন একটা অভিশাপ। কেন বলছি একটু মন দিয়ে শোনো। ধরো সাপোজ আমি একটা কথা বলি, এই ধরো একটা লিস্ট তৈরি হয়, যেখানে সাপোজ ধরো 1 2 3 4 করে এরকম 100 জন ক্যান্ডিডেট, এবং 101, ঠিক আছে, 102, 103, ধরো এরকম সাপোজ এরকম ভাবে কিন্তু লিস্ট তৈরি করা হলো। সেই লিস্টের মধ্যে 1 থেকে 100 জনকে নেওয়া হয়েছে, বাকি কিন্তু এই 3 জনকে কিন্তু নেওয়া হয়নি, এই 3 জনকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে ওরা মেরিট লিস্টে আসেনি তাই ওদেরকে বাদ দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা বুঝো, এইখানে এই যে 1 থেকে 100 পর্যন্ত লিস্ট করা হয়েছে, এবং এই 1 থেকে 100 পর্যন্ত লিস্টের মধ্যে দেখা যাচ্ছে যে যে 5-এ আছে সেও ডুপ্লিকেটি করে ঢুকেছে, যে 6-এ আছে সেও ডুপ্লিকেটি করে ঢুকেছে, যে ধরো 50-এ আছে সেও ডুপ্লিকেটি করে ঢুকেছে। তাহলে এই যে 3 জন ক্যান্ডিডেট, আমি সাপোজ একটা এক্সাম্পলের মাধ্যমে দিলাম, তাহলে এরা কিন্তু অ্যাকচুয়াল টিচার নয়। কেন নয়? কারণ এরা কিন্তু টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, এরা কিন্তু টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, এতদিন ধরে টাকা গুনছে, তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু
তোমার এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু আবার 10 নাম্বার পাচ্ছে। এবারে যারা 101 থেকে 103 পর্যন্ত যে ক্যান্ডিডেট গুলো ছিল, যাদেরকে বাদ দেওয়া হয়েছিল যে না তোমাদের মেরিট নেই, তোমাদের চাকরি দেওয়া হবে না, ঠিক আছে, মানে আলটিমেট এভাবেই আর কি তোমার যে মেরিট লিস্ট বেরোয় আর কি। তো এই যে 101 থেকে 103 পর্যন্ত এরা কিন্তু অ্যাকচুয়াল চাবি মানে চাকরি কিন্তু পাওয়ার যোগ্য ক্যান্ডিডেট কিন্তু এরা ছিল। মানে সুতরাং 2016 সাল থেকে কিন্তু এরা বঞ্চিত হয়ে আছে। মানে এতদিন ওরা কিন্তু যে চাকরির যে টাকাটা সেটা কিন্তু 1 টাকাও পায়নি, এবং এরা কিন্তু আবার 10 নাম্বারও পাবে না। এই জন্যই কিন্তু মামলাটা হয়েছে। বুঝতে পারলে কেন মামলাটা হয়েছে? তাহলে মামলা দায়েরের কারণটাই এটা যে এরা এক তো ডুপ্লিকেট ক্যান্ডিডেট। যদি এরকম করা হতো যে যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তারা 10 নাম্বার পাবে, এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট বা ডুপ্লিসিটি করে ঢুকেছে তাদেরকে কোন রকম চাকরিতে বসতে দেওয়া হবে না, এটা সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু ছিল। কিন্তু নিয়োগ বিধিতে কিন্তু কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে এদেরকে বাদ দেওয়া হয়েছে বা এরা কিন্তু চাকরিতে বসতে পারবে না। এই জন্য কিন্তু মামলাটা কিন্তু দায়ের হয়েছে। বোঝা গেল? তাহলে মামলা দায়েরের কারণ কি এবং দায়ীকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কে দায়ী, এই যে মামলাটা হলো তার জন্য তার পেছনে দায়ী কে। এটা গেল 1 নাম্বার, আমাদের স্কুলের যে টিচার যারা হবে তাদের নিয়োগ প্রক্রিয়ার যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে 1 নাম্বার সমস্যা। আমি একটু চলে যাই গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো একটু দেখে নাও। গ্রুপ সি গ্রুপ ডি যারা মামলা দায়ের করেছে, কেন মামলা দায়ের করেছে তার তোমাদের আমি দেখালাম, একটু আমি দেখে নেই, একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো কি বলছে, বলছে যাদের চাকরি গেছে তাদেরকে শুধুমাত্র কেন ভাতা দিচ্ছে সরকার? কারণ এই যে ভাতার টাকাটা এটা কিন্তু আমাদের তোমাদের সবার কিন্তু ট্যাক্সের টাকা, ঠিক আছে। এই ট্যাক্সের টাকা শুধুমাত্র যারা আমাদের রাজ্যকে সার্ভিস দেবে তারাই কিন্তু পাওয়ার যোগ্য, ঠিক আছে, অন্য কেউ কিন্তু নয়। এখানে যারা ডুপ্লিকেটি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কিন্তু যোগ্য নয়, কিন্তু তাদেরকে কেন ভাতা? এটা কিন্তু চাকরি যারা পায়নি, যারা কিন্তু ওই মেরিট লিস্টে ছিল, এই যেভাবে বোঝালাম তোমাদের, সেম ওই মেরিট লিস্টে যারা ছিল তারাও কিন্তু এই প্রশ্ন কিন্তু করছে। আরো একটু তোমাদের দেখাই, আরো একটু দেখাই, দেখো। এবং বলছে যে যারা মামলা দায়ের করেছে তারা বলছে যে 2016 সালের যারা নিয়োগ পদ্ধতিতে বা নিয়োগ প্রক্রিয়ায় যারা ছিল তারা সবাই কেন ভাতা পাবে না? কারণ যদি ওই যে মেরিট লিস্ট তৈরি হয়েছে ওই মেরিট লিস্টের তো প্রায় 80% 70% ডুপ্লিকেট, তাহলে এক তো এতদিন ধরে ওই মেরিট লিস্টে থাকা নিচের দিকে থাকা যারা ক্যান্ডিডেট কাছাকাছি যারা মেরিট লিস্টে ছিল তারা এক তো বঞ্চিত হলো, এতদিন স্যালারি পেল না, তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভাতাও পেল না। মানে এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার কারণেই কলকাতা হাইকোর্টে কিন্তু আবার মামলা দায়ের হয়েছে, এবং সেই মামলার শুনানি একটা 9 জুন আছে এবং একটি 5 জুন আছে। এই যে তোমাদের আমি বললাম যে তোমাদের কাছে দুঃখের খবর, কেন বললাম তার কারণটা আমি তোমাদের কাছে ডিসকাস করে দিলাম। এবারে আমি তোমাদেরকে বলবো অ্যাজ এ টিচার, অ্যাজ এ দাদা, ঠিক আছে, তোমরা কিন্তু কেউ পড়াশোনা কিন্তু বন্ধ করবে না, পড়াশোনা তোমরা চালিয়ে যাও। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে যা হচ্ছে হোক, তুমি মাথায় খেয়াল রাখবে তুমি দেখলে যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়ে গেছে মানে তুমি পড়াশোনা বন্ধ করে দিলে, দেখা গেল তার সমস্যার সমাধান হয়ে গেছে, আর তখন কিন্তু তুমি আর এমন এমন সময়ে সমস্যার সমাধান হবে যে সময় তুমি আর নিজেকে প্রিপেয়ার করতে পারবে না। সুতরাং এই জন্য বলে রাখলাম কোথায় কি মামলা দায়ের হচ্ছে সে বিষয়ে কর্ণপাত না করে, সেদিকে না দেখে তুমি তোমার যে চেষ্টা সে চেষ্টা তুমি চালিয়ে যাও, এবং তুমি দেখবে এই লিস্টের মধ্যে দেখো তোমারও কিন্তু নাম আসতে পারে। এবং তোমাদের আমি একটা কথা বলি, দেখো এখানে সবাই হয়তো একটা বিষয় বুঝতে পারছো না যে 2016 সালে, ঠিক আছে, সবাই বলছে যে এক্সপিরিয়েন্সের উপরে 10 নাম্বার এটা একটা প্রবলেমের ব্যাপার, অবশ্যই প্রবলেমের ব্যাপার, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো আগে কিন্তু 60 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে, 60 নাম্বারের পরীক্ষায় যদি তুমি পাস করো
যদি তুমি মেরিট লিস্টে তোমার যে কাট অফ হবে সেই কাট অফ ক্লিয়ার করতে পারো, তারপরেই কিন্তু তুমি 10 নাম্বার পাবে। মানে 2016 সালে যারা চাকরি পেয়েছিল তারা যদি এই 60 নাম্বারের মধ্যে ধরো সাপোজ দেখা গেল যে 45 নাম্বার কাট অফ, ঠিক আছে, 45 নাম্বার তো তাকে মিনিমাম পেতেই হচ্ছে। সে যদি 45 নাম্বার না পায়, ধরো সে এখন যে পরিস্থিতিতে আছে সে 30 পেল, সাপোজ আমি ধরলাম একজন ক্যান্ডিডেট সে 30 পেয়েছে, তাহলে সে কি কাট অফটা ক্লিয়ার করতেই পারেনি, মানে তার এক্সপিরিয়েন্সটা কাজেই লাগবে নি। ঠিক আছে, সুতরাং ভাবার দরকার নেই, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। যা হচ্ছে তোমাদের তুমি না করলেও কেউ না কেউ হাইকোর্টে কিন্তু করে দিয়েছে। সুতরাং হাইকোর্ট থেকে কিন্তু আবার একটা কিন্তু নির্দেশ আসবে স্কুল সার্ভিস কমিশনের কাছে, সেটা কিন্তু আবার স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেটা পরিবর্তন করলেও করতে পারে যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অর্ডার করে। ঠিক আছে, আজকে ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাদের কাছে আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।